গল্পের নাম অনুবদ্ধ অ্যাশ, লেখা ইফা আমৃত, পর্ব সংখ্যা 32। আমার স্ত্রীর দৃষ্টি নিবদ্ধ মেঝেতে, ফোনটা হাতে ফসকে আছড়ে পড়েছে ইতিমধ্যে। বাদ ভেঙেছে নিত্য যুগলে, বর্ষণ হচ্ছে অবিরাম। হৃদস্পন্দন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, নিঃশ্বাস থমকালো। কতনগুলো গলায় দলা পাকিয়ে থেমে রইল। বাড়িতে কেউ নেই, সবাই শপিং মলে গেছে। মস্তিষ্ক শূন্য। আমি মেঝে থেকে দ্রুত ফোন তুললাম। কয়েক খণ্ডে বিভক্ত হয়েছে। বালিশের পাশ থেকে ওড়না তুলে গায়ে জড়ালাম কোনো মতে। কাবার থেকে পাঁচ বের করে ছুটলাম। ভুলে গেলাম আমার ছোট বেবির কথাটা। আকাশ মেঘের ঘন আধারে আবৃত হয়েছে। ইতিমধ্যে ধীরে ধীরে বৃষ্টি ধরছে। রাস্তাঘাট শূন্য। কোনো হসপিটালের অধিক আছেন সেটাও জানি না। ফোন বের করে দ্রুত কল করলাম, রিসিভ হচ্ছে না। পরপর কয়েকবার ফোন করেও রেসপন্স পেলাম না। দেহটা ক্রমশ বরফাচ্ছন্ন হয়ে আসছে। কি মনে করে লোকেশন চেক করলাম। হসপিটালটা আমাদের বাড়ি থেকে ঘণ্টাখানেকের পথ। আকাশ অন্ধকার আচ্ছন্ন আছে বিদায় রাস্তায় গাড়ি নেই। কিছু দূর অগ্রসর হতে রিক্সা পেলাম। আগে পিছু না ভেবে রিক্সায় চড়ে বসলাম। ডাবল ভাড়ায় লোভে রাজি হলেন। ভিজে জবুথবু হয়ে গেছি আমি। শীতল হওয়াতে ক্রমাগত কাঁপছি। যত সামনের দিকে অগ্রসর হচ্ছি, বৃষ্টির ধাস যথারীতি বৃদ্ধি পাচ্ছে। কম্পনের মাত্রা বেড়ে গেল। ঘণ্টাখানেকের পর 2 ঘন্টা এলাম। দ্রুত ভাড়া মিটিয়ে ভিতর প্রবেশ করলাম। সবাই আমার দিকে অবাক চোখে চেয়ে আছে। হয়তো এমন অবস্থায় কাউকে হসপিটাল দেখে না। আমি ওড়না পেঁচিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। মেয়েটা আমার দিকে অবাক চোখে চেয়ে থেকে থমে গিয়ে বললেন, ম্যাম আপনি ভিজে গেছেন তো, জামা কাপড় সাথে থাকলে চেঞ্জ করে নিন। আমি ঠিক আছি, আগে বলুন। একটু আগে কেউ আমাকে এই হসপিটাল থেকে ফোন করেছিল, বলেছিল আমার হাজব্যান্ড এই হসপিটালে ভর্তি আছে। অতিশয় যাতনায় কথাগুলো বলি আমি। বলার সময় প্রচণ্ড কাঁপছিলাম আমার। তিনি লিস্ট বের করে নাম জিজ্ঞেস করলাম। রদিক নামটা উচ্চারিত করতে বুকটা কেঁপে উঠল। তিনি লিস্ট চেক করে বললেন, রদিকের ডেড বডি তো কালকে নিয়ে গেছে। ব্যাগটা হাতে ফাঁসকে নিচে পড়ল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলি, মানে কী সব যাতা বলছেন? একটু আগে আমাকে ফোন করে বলে রদিক হসপিটালে। সরি ম্যাম, রদিক নামের কেউ নেই হসপিটালে। যিনি ছিলেন গতকাল তিনি মারা গেছেন। ও হ্যাঁ, তার জিনিসপত্র পড়ে আছে, নেয়নি। দাঁড়ান আমি আনিয়ে দিচ্ছি। রিসেপশনে মেয়েটা কাউকে ফোন করলেন। মিনিট পাঁচেক পর একটা অর্ডার পেলেন ব্যাগপত্র নিয়ে। কিং কর্তব্য বিমর আমি। এটা তো রদিকের লাকেজ। চট জলদি লাকেজের সেন্ড করলাম। রদিকের জামা কাপড়গুলো বাজে বাজে রাখা। নিঃশ্বাস ক্রমশ বন্ধ হয়ে আছে। মাথা ঘুরছে। ভারসাম্যহীন হয়ে বসে পড়লাম আমি। ভিড় জমে গেছে। বাকরুদ্ধ হলাম। কী করা উচিত ভুলে গেলাম সব কিছু। ঘণ্টাখানেক নিশ্চুপ হয়ে অবশেষে মস্তিষ্ক হার মেনে নিল। জ্ঞান হারিয়ে ফেললাম। ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে এলো। মৃত্যু কামনা করলাম তীব্রভাবে, কিন্তু আদৌ কি সম্ভব তা? জ্ঞান ফিরতে নিজেকে সিলিং ফ্যানের নিচে উপলব্ধি করলাম। মাথার উপরে ভন ভন শব্দ ফ্যান করছে। বাম হাতে স্যালাইনে ক্যানেল লাগান। হুট করে আমার বেবির কথাটা মস্তিষ্কে হানা দিল। দরপড়িয়ে উঠে বসলাম। পেটে হাত রেখে ফুঁপিয়ে উঠলাম। রদিক জানতে পারল না তার পুষ্কুর কথা। পাশের টেবিলে আমার পার্স আর ভেজা জামা কাপড় রাখা। জামা কাপড় শুকিয়ে গেছে, ফোনটাও পড়ে আছে। আমি দ্রুত ফোন নিয়ে আদিতা আপু ফোন কল করার প্রয়াস করলাম। ইতিপূর্বে আদিতা আপু বেশ কয়েকবার ফোন করেছেন। ফোনের স্ক্রিনে অবলোকন করতেই নজর এলো 5:45। চমকে উঠলাম আমি, ভীষণ চমকালাম। বাড়ি থেকে যখন বেরিয়েছিল তখন সময় ছিল 10টা নাগাদ। এতক্ষণ আমি জ্ঞানহীন অচেতন অবস্থায় পড়েছিলাম। আদিতা আপুর নম্বরে ফোন করতে রিসিভ করলেন। কিছু বলার অর্ধেক নিতে আমি ধীরে ধীরে শুনলাম। আদ্রপু আর বলতে পারলাম না, ঢুকে কেঁদে উঠলাম। উপাস থেকে বিচলিত হলেন আদিতা আপু। পরপর বললেন, হোয়াট হ্যাপেন্ড জোনাকি? কাঁদছিস কেন? কোথায় তুই? না বলে কোথায় গেছিস? কতবার ফোন করেছিস ধারণা আছে তো? একবারও ফোন ধরলি না। এতগুলো প্রশ্ন শুনে ঘাবড়ে গেলাম আমি। বারবার ঝাপসা দেখছি। কিভাবে ওনার কথা বলবো? পুনরায় কেঁদে উঠলাম। আদ্রপু, জোনাকি বোন আমার, কাঁদছিস কেন? ভয় পেয়েছিস? বাবু ঠিক আছে? কিছু বল। অষ্টদয় কিঞ্চিত ব্যবধান করে কিছু বলতে প্রয়াস করলে ফোনটা হাতছাড়া হয়ে গেছে। মানুষটিকে দেখার উদ্বেগ প্রকাশ করলাম। পাশ ফিরতেই রদিকের আঘাতপ্রাপ্ত মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ হলো। আমি নিষ্পলক। মানুষটি আমার সামনে দাঁড়িয়ে আছে।
আমার হাত থেকে ফোন নিয়েছে। আদৌ কি সম্ভব? ফোনে আদিত্য আপুকে বলছে, ও আমার সাথে আছে, তুই ফোন রাখ, ঘন্টাখানেকের মধ্যে আমরা আসছি। ভাই তুই কোথায়? জোনাকি তোর কাছে কিভাবে? তুই দেশে ফিরে এসেছিস? হ্যাঁ এসেছি, রাখছি। বাড়ি এসে বাকিটা বলছে। তিনি ফোন কেটে আমার পাশে বসলেন। আমিও এখনও ঘরের মাঝে বিরাজমান, কাঁপা কাঁপা হাত জোড়া দ্বারা রোদিককে স্পর্শ করলাম। এটা আমার হ্যালুসিনেশন নয় তো, নাকি স্বপ্ন? যদি স্বপ্ন হয় তাহলে জনম জনম এটা স্বপ্ন হিসেবে থাকুক। পরক্ষণে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিলাম রোদিককে, হামও করে কেঁদে উঠলাম। রোদিক আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার কান্নার গতি তুলনামূলক বেড়ে গেল। আশ্বাসের স্বরে বললেন, জোনাকি কেঁদো না, দেখো এই তো আমি। এমনভাবে কাঁদছো যেন মরে গেছি আমি। দৃঢ় করে মরিয়ে নিলাম। অশ্রু মিশ্রিত কণ্ঠে বললাম, কি বলছেন এসব? আপনার কিছু হবে না। কিন্তু তুমি এমনভাবে কাঁদছো মনে তো হচ্ছে আমি নেই। মুখ তুলে চাইলাম, অজস্র চুমুতে ভরিয়ে দিলাম তাকে। রোদিক শুধু চেয়ে রইলেন। কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? রোদিকের মাথায় হাতে পায়ে মোটা ব্যান্ডেজ, এমনকি ললাটের পাশে ঘেঁষেও মোটা ব্যান্ডেজ। আমি হাত ছুঁয়ে দিলাম, বললাম, ওরা বলছিল আপনি আপনি নাকি মরে গেলে বুঝি খুশি হতে? আঙ্গুলের সাহায্যে অষ্টদয় ঠেকিয়ে থামিয়ে দিলাম তাকে। মাথা নাড়িয়ে না বোধক বুঝালাম। তৎক্ষণাৎ প্রবেশ করল নার্স এবং রিসেপশনিস্ট। হাসির আদো আদো রেখে টেনে বিনয় সুরে বললেন, সরি মিসেস জোনাকি, আপনাকে ভুল ইনফর্ম দেওয়ার জন্য। আসলে আপনার হাজব্যান্ড ভর্তি হয়নি, অন্য রোদিকের নাম ছিল। তিনি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন। আমি ভুলবশত তার নাম বলেছিলাম, দুঃখিত। আমি অনেক অনুতপ্ত। তবে আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলাম, বেঁচে থাকুক এমন ভালোবাসা। আমি প্রতি উত্তরহীন। তিনি প্রস্থান করলেন। আমি নির্বাক হয়ে রোদিকের বুকে মুখ গুজে দিলাম, আঁকড়ে ধরে রইলাম। অনুভব করলাম পূর্ণ আমি পূর্ণ। আমার ন্যায় সুখী বর্তমানে কেউ নেই, পৃথিবীতে কেউ নেই। সামান্য একটুতে এই অবস্থা মিসেস রোদিক। বলি, সত্যি যদি মরে যেতাম তাহলে হয়তো এক বন্ধু শান্তি পেতাম না। না, শান্তি দিতাম না। প্রয়োজনে আমি আগে চলে যাব। এভাবে বলো না, বুকে লাগে জোনাকি। অনেক কষ্টে তোমাকে ফিরে পেয়েছি আর হারাতে দিচ্ছি না। পাশাপাশি শুয়ে আছি আমি আর রোদি। ইবু ভাইয়াকে ফোন করেছেন তিনি। এলেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাড়ির কেউ রোদিকের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানেন না। রোদিক করার নিষেধাজ্ঞা। সবাই চিন্তা করবে ইবু ভাইয়াকেও বারণ করে দিয়েছেন। রোদিক আর আমার একার পক্ষে এই অবস্থায় বাড়িতে যাওয়া অসম্ভব। না হলে ইবুকেও জানাতেন না। ইবু ভাইয়া উপস্থিত হলেন, কীভাবে অ্যাক্সিডেন্ট করেছেন জানতে চাইলেন। বাড়িতে ফেরার পথে উল্টো দিক থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছে। অতঃপর ইবু ভাইয়া রিসেপশনে গেলেন, টাকা পে করে এলেন। অতঃপর আমাদের নিয়ে যাওয়ার জন্য এলেন। রোদিককে ধরে ধরে নিচে অবধি নিয়ে গেলেন। আমিও ধরেছি একটু, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।